তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ। ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষ আলী খামেনি হঠাৎ করে আর নেই, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। সেই হামলার সময় সেখানে ছিলেন তার ছেলে মোস্তফা খামেনি। কেউ বলছে তিনি গুরুতর আহত, কেউ বলছে তিনি সম্পূর্ণ নিরাপদ। কিন্তু প্রশ্নটা হলো, যদি সত্যিই তিনি আহত হন, তাহলে এখন কে চালাচ্ছে ইরান? আর যদি আহত না হন, তাহলে কেন তিনি এখনও প্রকাশ্যে আসেননি? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব ইরানের ক্ষমতার সবচেয়ে রহস্যময় ট্রানজিশন। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। এখানে আমরা শুধু খবর বলি না, আমরা এখানে খবরের ভেতরের পাওয়ার গেম বিশ্লেষণ করি। আজকের প্রশ্ন, ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি, তিনি কি সত্যি আহত, নাকি আরও বড় কোনো রাজনৈতিক গল্পের শুরু? 2026 সালের ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তখন চরমে। ইরান বনাম যুক্তরাষ্ট্র, ইরান বনাম ইসরায়েল, ইরান বনাম প্রায় পশ্চিমা জোট। তার মধ্যেই তেহরানে ঘটে যায় এক বিস্ফোরণ। টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার পরে মৃত্যু হয় তারপরেই শুরু হয় ইরানের ক্ষমতার ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অনেক দিন ধরেই বলা হচ্ছিল তার উত্তরসূরি হতে পারেন তারই ছেলে মোস্তফা খামেনি। কিন্তু ঠিক সেই সময় খবর আসে তিনি নাকি হামলায় আহত, আর এখান থেকেই শুরু হয় রহস্য। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় আছে দর্শক বন্ধু। ইরানের মতো দেশ, যেখানে প্রতিটি ছবি, প্রতিটি ভাষণ, প্রতিটি ভিডিও একটি রাজনৈতিক বার্তা বহন করে, সেখানে নতুন নেতা কেন এখনো প্রকাশ্যে আসেনি? এটা কি শুধু চিকিৎসা, নাকি ক্ষমতার ভেতরের লড়াই? ইরানের ক্ষমতার পরিকাঠামো পৃথিবীর সবচেয়ে জটিল রাজনৈতিক সিস্টেমগুলোর একটি। কারণ এখানে রাষ্ট্রপতি আছেন, পার্লামেন্ট আছে, কিন্তু সব কিছুর উপরে আছে সুপ্রিম লিডার। এই পদটি শুধু রাজনৈতিক না, এটা ধর্মীয় এবং সামরিক ক্ষমতারও কেন্দ্র। আর এই ক্ষমতার বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড। বহু বছর ধরে বিশ্লেষকরা বলছিলেন মোস্তফা খামেনি এই বাহিনীর ভেতরে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছেন। মানে তিনি ছিলেন শ্যাডো পাওয়ার। কিন্তু সমস্যা হলো, ইরানের বিপ্লবের আদর্শ ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে। আর এখন যদি বাবার পরে ছেলে সুপ্রিম লিডার হয়, তাহলে সেটা অনেকের কাছে ডাইনাস্টি পলিটিক্স মনে হতে পারে। এই গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। সেই বছর ঘটে যায় ইরান রেভলিউশন। ইরানের শাহকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন ইসলামিক প্রজাতন্ত্র গড়ে ওঠে। প্রথমে সুপ্রিম লিডার ছিলেন রুহুল্লাহ খামেনি, তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন আলী খামেনি। কিন্তু তার সময় ইরানের রাজনীতি আরও জটিল হয়ে ওঠে, কারণ তখন থেকেই আইআরসিজি আর ধর্মীয় নেতৃত্ব মিলে তৈরি করে এক নতুন ক্ষমতার কাঠামো। আর সেই কাঠামোর ভেতরেই ধীরে ধীরে উঠে আসেন মোস্তফা খামেনি। এখন প্রশ্ন, এই আহত হওয়ার খবর আসলে কতটা গুরুত্বপূর্ণ? যদি তিনি সত্যিই আহত হন, তাহলে ইরানের ক্ষমতা আপাতত আইআরসিজির হাতে যেতে পারে। মানে দেশ চালাবে সামরিক শক্তি। কিছু বিশ্লেষকরা মনে করেন এটা হতে পারে একটি স্ট্র্যাটেজিক সাইলেন্স, কারণ নতুন নেতা হঠাৎ করে প্রকাশ্যে এলে রাজনৈতিক বিরোধিতা বাড়তে পারে, তাই সময় নেওয়া হচ্ছে। ক্ষমতার এই লড়াইয়ে সবচেয়ে নাটকীয় সম্ভাবনা, ইরানের ক্ষমতার ভেতরে একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আইআরসিজি ধর্মীয় নেতৃত্ব, রাজনৈতিক এলিট, এদের মধ্যে কেউ কেউ হয়তো মোস্তফার নেতৃত্বকে মেনে নিতে চাইছে না। ইরানের ইতিহাসে ক্ষমতার পরিবর্তন কখনোই সহজ ছিল না, কিন্তু এবারের পরিস্থিতি আরও জটিল। কারণ এখানে শুধু একজন নেতার মৃত্যু হয়নি, এখানে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, ইরানের পারমাণবিক নীতি এবং বিশ্ব রাজনীতির ভারসাম্য। মোস্তফা খামেনি কি সত্যি আহত, নাকি তিনি প্রস্তুতি নিচ্ছেন ইরানের সবচেয়ে শক্তিশালী নেতা হওয়ার? আর যদি সত্যি তিনি ক্ষমতায় আসেন, তাহলে কি ইরান আরও কঠোর হবে, নাকি নতুন কোনো রাজনৈতিক পথ খুলবে? সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই, ইরানের ভবিষ্যৎ এখন কার হাতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে জানাবেন দর্শক বন্ধু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।